এই ভিডিওটি দেখলে তোমরা ভালো করেই বুঝতে পারবে কিভাবে সারমর্ম এবং সারাংশ লিখতে হয়, এবং এই পদ্ধতিতে যদি তোমরা সারমর্ম এবং সারাংশ লিখতে পারো তাহলে তোমরা 10-এর মধ্যে 10 অনায়াসে পেয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে সারাংশ এবং সারমর্ম। তোমরা অনেকেই জানো না কিভাবে সারমর্ম এবং সারাংশ লিখতে হয়। তোমরা সারমর্ম এবং সারাংশ লেখার সঠিক নিয়ম জানো না, এজন্য তোমরা পরীক্ষার মধ্যে মার্ক পাও না, 2-3 এরকম পাও। আজকে তোমাদেরকে আমি এমন একটি সঠিক নিয়ম বলে দেব, এই নিয়মে যদি তোমরা সারমর্ম এবং সারাংশ লিখতে পারো তাহলে তোমরা 10-এর মধ্যে 10 পাবে ইনশাআল্লাহ। চলো শুরু করি। শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখো। চলো শুরু করি। 1 নম্বর নিয়ম হচ্ছে প্রশ্ন বারবার পড়া, অর্থাৎ তোমরা প্রশ্ন বারবার পড়বে। প্রশ্ন হাতে পাওয়ার পর সরাসরি লিখতে যাবে না। এই সারমর্ম বা সারাংশ এটা বারবার পড়বে, পরে দেখবে এই সারমর্ম এবং সারাংশের মূল কথা কি, এটার মাধ্যমে কি বোঝানো হয়েছে, এটা তোমরা ভালো করে অনুধাবন করতে হবে। তাই সারাংশ এবং সারমর্ম লেখার জন্য প্রথম কাজই হচ্ছে তোমরা প্রশ্ন বারবার পড়া। 2 নম্বর হচ্ছে রূপক অর্থ বোঝা। 2 নম্বর হচ্ছে রূপক অর্থ বোঝা, অর্থাৎ এই সারমর্ম এবং সারাংশে কি বিষয় ইঙ্গিত করা আছে, অর্থাৎ এই সারমর্ম এবং সারাংশের ভিতরে বা এই যে 3 লাইন 4 লাইন বা 5 লাইন দেয়া থাকবে, এই লাইনগুলোর মধ্যে কোন বিষয়ে ইঙ্গিত করা আছে সেটা তোমাকে ভালো করে বুঝতে হবে। অর্থাৎ একটা শব্দ দিয়ে এই শব্দতে কি মিন করা হয়েছে, কি বোঝানো হয়েছে বা কোন দিকে ইঙ্গিত করা হয়েছে সেটা তোমাকে ভালো করে বুঝতে হবে। 3 নম্বরে হচ্ছে উদাহরণ বা বাণী না দেওয়া। 3 নম্বর হচ্ছে উদাহরণ বা বাণী বাদ দেওয়া, অর্থাৎ এই যে সারমর্ম বা সারাংশ, এটাতে যদি কোনো উদাহরণ দেওয়া থাকে তাহলে সেটা তোমাকে বাদ দিতে হবে, বা কোনো বাণী অথবা কোনো কবির কথা বা কোনো ছন্দ এরকম কোনো কিছু যদি থাকে তাহলে তোমাকে অবশ্যই সেটা বাদ দিতে হবে। এটা হচ্ছে 3 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়ম হচ্ছে নিজের ভাষায় লেখা। নিজের ভাষায় লেখা, অর্থাৎ এই সারমর্ম বা সারাংশ পড়ে তুমি কি বুঝতে পেরেছো সেটা তোমাকে লিখতে হবে তোমার নিজের ভাষায়। তুমি সারমর্ম বা সারাংশ হুবহু তুলে দিলে হবে না, 1 মার্কও পাবে না। তুমি তোমার নিজের ভাষায় লিখবে, তুমি যেটা বুঝতে পেরেছো সেটা তুমি লিখবে, এবং কতটুকু লিখবে সেটাও আমি একটু পরে বলে দিচ্ছি। 5 নম্বরে হচ্ছে অপ্রাসঙ্গিক কোনো কিছু না লেখা। 5 নম্বরে হচ্ছে অপ্রাসঙ্গিক কোনো কিছু না লেখা, অর্থাৎ তোমার যা ইচ্ছা তা তুমি লিখতে পারবে না। এই সারমর্ম বা সারাংশে কি বলা আছে, এটার মূল কথা কি সেটা তোমাকে লিখতে হবে। তোমার যেমনে মন চায় তেমনে লিখলে কিন্তু হবে না। তোমাদের মধ্যে অনেকেই আছে প্রশ্ন হাতে পাওয়ার পরে তার যা মন চায় তা লিখে দেয়, অথবা প্রশ্ন যদি কমন না পড়ে তাহলে সে যেটা পড়ে এসেছে সেটাই লিখে দেয়। এরকম করলে কিন্তু হবে না। এই জন্যই তো বলেছি, 1 নম্বরে আমি বলেছি প্রশ্ন বারবার পড়া। প্রশ্ন হাতে পাওয়ার পরে তোমাকে সেটা বারবার পড়তে হবে এবং বুঝতে হবে এই প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে, অর্থাৎ এটার মূল কথা কি তোমাকে বুঝেই লিখতে হবে। 6 নম্বরে হচ্ছে 3 থেকে 4 লাইন লেখা, তোমরা এর বেশি লিখতে পারবে না। সারাংশ বা সারমর্ম, সারাংশ মানেই হচ্ছে সারসংক্ষেপ, আর সারমর্ম মানেই হচ্ছে মর্মার্থ, অর্থাৎ এটাকে তুমি সংক্ষেপে লিখবে। এই যে তোমাদের বইয়ে যদি আমি একটু দেখাই, এই যে একটি সারাংশ, এখানে কয় লাইন আছে, 1 2 3 4 5 6 7 8, 8 লাইন। তুমি কি 8 লাইনে লিখে দিবে? না, তোমাকে এটা ভালো করে পড়তে হবে, পরে বুঝতে হবে এটার মধ্যে কি বলা আছে, এটার সারসংক্ষেপ বা মর্মার্থ তোমাকে লিখতে হবে। বুঝতে পারছো? এটার সারসংক্ষেপ বা মর্মার্থ তোমাকে লিখতে হবে, সেটা তুমি ভালো করে পড়বে, পরে এগুলা থেকে মূল কথা 2-3 লাইনের তুমি লিখে দিবে, এটাই তোমার জন্য বেস্ট। অর্থাৎ 6 নম্বর হচ্ছে কি 3 থেকে 4 লাইন লেখা, এর বেশি তুমি লিখবে না। তারপরে হচ্ছে 7 নম্বরে 7 নম্বর হচ্ছে এক কথা বারবার লেখা যাবে না। অর্থাৎ তুমি প্রথম লাইনে এক কথা লিখলে, দ্বিতীয় লাইনে যদি আবার এই কথা লেখো, তৃতীয় লাইনে আবার এক কথা লিখলে, চতুর্থ লাইনে আবার এক কথা লিখলে, এটা পারবে না। অর্থাৎ তুমি এক কথা বারবার লিখতে পারবে না। বুঝা গেছে? তোমরা এক কথা বারবার লিখতে পারবে না, যেটাকে বলা হয় পুনরাবৃত্তি বা দ্বিরুক্তি। তোমরা এক কথা বারবার লিখতে পারবে না, এটা পুরোপুরি বর্জনীয়। 8 নম্বরে হচ্ছে নিজস্ব বক্তব্য। 8 নম্বরে হচ্ছে কি নিজস্ব বক্তব্য বা কবির কথা, মন্তব্য বা মত প্রকাশের কোনো সুযোগ নাই। যেই সারমর্ম বা সারাংশ আছে সেটার বিষয়ে তুমি লিখবে,
তুমি তোমার নিজের কোনো কিছু সেখানে উল্লেখ করে দিতে পারবে না। ঠিক আছে? এই যে 7টা বা 8টা নিয়ম, এইগুলো যদি তোমরা মেনে সারাংশ বা সারমর্ম লিখতে পারো, তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষায় কিংবা স্কুলের পরীক্ষায় কিংবা মাদ্রাসার পরীক্ষায় দেখবে 10-এর মধ্যে 10 পাবে ইনশাআল্লাহ। তোমরা যারা A+ পেতে চাও, তোমার জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে 10-এর মধ্যে 10 বা 5-এর মধ্যে 5 পেতেই হবে। কারণ অনেকে আছে 2-3 এর কারণে A+ মিস হয়ে যায়। এজন্য তোমাকে সেটা ভালো করে বুঝে বুঝে লিখতে হবে। তাই আবারও বলছি আমি, প্রশ্ন পাওয়ার পরে তোমরা প্রশ্নটি বারবার পড়বে, পরে এই সারমর্ম বা সারাংশে কি বলা হয়েছে সেটা তুমি অনুধাবন করবে। বুঝা গেছে? তোমাকে প্রশ্ন বারবার পড়তে হবে। ঠিক আছে? তুমি প্রশ্ন বারবার পড়বে এবং এই 7টা বা 8টা নিয়ম মেনে লিখবে ইনশাআল্লাহ। আর তোমাদের বাংলা বা ইংরেজির জন্য কোন টপিকে তোমরা ভিডিও চাও সেটা তোমরা কমেন্টে বলে যাবে। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।